ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারের আরেকটা নতুন অংশে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা 7 চ্যাপ্টারেই রয়েছি। 7 চ্যাপ্টারের 7.1 এর লাস্ট অংশ, সশস্ত্র আন্দোলনে নারীরা। তো এত দিন অবধি যেগুলো পড়েছি মোটামুটি তাতে কিন্তু ভারতের 19 শতকে সশস্ত্র আন্দোলনটা আমরা পড়ি। সশস্ত্র আন্দোলনটা আমাদের শুরুই হচ্ছে নারীদের মাধ্যমে, যেটা চ্যাপ্টার ওয়াইজ অ্যাকচুয়ালি না, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নারীদের যে আন্দোলনে অংশগ্রহণ সেটা অনুযায়ী আসছে। পরের চ্যাপ্টারে তোমাদের বাকিটা ডিটেলসে আছে। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমরা আসছি হচ্ছে এই সশস্ত্র আন্দোলনে নারী সমাজ। তো এর সূচনাটা কোথা থেকে হচ্ছে? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হচ্ছে 1902, যুগান্তর গোষ্ঠী প্রতিষ্ঠা হচ্ছে 1906। এই দুটো কি ছিল? এই দুটো হচ্ছে ভারতবর্ষের গুপ্ত সমিতি, বাংলাতেই মূলত তৈরি, এবং যাদের উদ্দেশ্য ছিল যে সশস্ত্র আন্দোলন এবং বিদ্রোহের মাধ্যমে ভারতকে স্বাধীনতা করা, অর্থাৎ হত্যা করে অস্ত্র ধরে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানো। তো এগুলো মূলত পুরুষদের দিয়ে তৈরি হলেও এতে তাদের বাড়ির মহিলারা, যেমন ধরো কোনো বিপ্লবীর মা, স্ত্রী, বোন, কন্যা, তারাও কিন্তু লুকিয়ে লুকিয়ে এতে অংশগ্রহণ করত। যেমন একটা ব্রিটিশ হত্যাকারী একটা বিপ্লবী বা ব্রিটিশদের কর্মসূচিতে ব্যাঘাত ঘটানো কোনো বিপ্লবীর যে হলো তোমার প্রোটেকশন দেওয়াটা, রাত্রেবেলা থাকার জায়গা করে দেওয়া, খাওয়ার জায়গা করে দেওয়া, এটা কিন্তু এই মহিলারাই করতো। এবং এর মাধ্যমে এই মহিলারা ভারতের রাজনীতিতে ঢুকতে শুরু করলো এবং তারাও এতে ইন্টারেস্ট পেতে থাকলো। এরা কিন্তু মূলত ব্যায়াম এবং লাঠি চর্চার মাধ্যমে নিজেদেরকে শরীর চর্চা তৈরি করত। এই অনুশীলন সমিতি, যুগান্তর সমিতিগুলো যারা বিদ্রোহতে অংশগ্রহণ করবে, এবং এই অনুশীলন সমিতি থেকে কিন্তু বহু বড় বড় বিপ্লবী পরবর্তীকালে এসছে। যুগান্তর গোষ্ঠী থেকেও বহু বড় বড় বিপ্লবী পরবর্তীকালে তাদের কার্যসিদ্ধি করেছেন বা কেউ কেউ শহীদ হয়েছেন। ঠিক আছে, তো এরপরে আসবে ভগিনী নিবেদিতা। এই ভগিনী নিবেদিতা কিন্তু মহিলাদেরকে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণে একজন পুরোধা বা চিন্তাধারা বিশ্লেষক বলা চলতে পারে। ঠিক আছে, কেন? তিনি ভূপেন্দ্রনাথ দত্তকে মার্কসিনীর জীবনী, ক্রিপ্টন, ক্রিপ্টনের লেখা বিপ্লবের আত্মকথা এবং রাষ্ট্রীয় এবং ফরাসি কারাগার, এই বই দুটি গিফট করেন, যেগুলো তিনি এই সমস্ত যুগান্তর গোষ্ঠী এবং অনুশীলন সমিতির মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন, পার্সোনাল লাইব্রেরিতেও রেখে দেন, যেগুলো মহিলাদেরকে উৎসাহিত করতে থাকে। ঠিক আছে, এরপর আসবে হচ্ছে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী ঠাকুর বাড়িতে মহিলাদের ব্যায়াম, লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মী সমিতিও তিনি তৈরি করেন। তিনি মহিলাদের ব্যায়াম, লাঠি খেলা, তলোয়ার খেলা, এগুলোতে প্রশিক্ষণ তিনি নিজের বাসগৃহে দিতেন। ঠিক আছে, এর মাধ্যমে তিনি মহিলাদেরকে বলবান এবং বুদ্ধিমান দুটো করারই চেষ্টা করেছিলেন, কারণ মহিলাদেরকে অনেক বেসিক থেকে এই জিনিসগুলো শেখাতে হচ্ছিল। তো তিনি নিজের নিষ্ঠার সাথে এই কাজগুলো করতে শুরু করেন। এগুলো কিন্তু প্রাক সশস্ত্র বিদ্রোহের আগের ঘটনা, মানে তৈরি হচ্ছে, মানে অস্ত্র ভান্ডার তৈরি হচ্ছে, এরপর সেগুলোর ব্যবহার হবে। অস্ত্র কিন্তু যন্ত্র নয়, অস্ত্র মানব যন্ত্র। ঠিক আছে, মানব অস্ত্র। আচ্ছা, এরপর কিছু বিপ্লবীর নাম দেখবো। ঢাকার ব্রহ্মময়ী সেন, ফরিদপুরের সৌদামিনী দেবী, বীরভূমের দুকড়িবালা দেবী। এছাড়াও আরো অনেক নাম আছে। ঠিক আছে, উর্মিলা দেবী আছেন, তোমার ননিবালা দেবী আছেন, বহু নাম আছে। ঠিক আছে, তো এই তিনটে আমরা বুঝতে পেরেছি এই কোথা থেকে এলো। ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু একজন বিশিষ্ট বিপ্লবী, এটা মাথায় রাখবে। তিনি শিক্ষকের সাথে সাথেও তিনি বিপ্লবী ছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে দীপালি সংঘ। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলানাথ রায়। লীলানাথ রায় ছিলেন একজন বাংলায় এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ, অর্থাৎ সেই সময়কার চূড়ান্ত শিক্ষিত একজন মহিলা। ঠিক আছে, তখন কিন্তু এমএ করা মানে একটা এমনিতেই একটা বড় ডিগ্রি। সেখানে একটা মহিলা যে কিনা সেই সময় এমএ করেছে বাংলায়, তিনি একজন চূড়ান্ত শিক্ষিত মহিলা, যিনি ঢাকাতেই প্রতিষ্ঠা করেন 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দীপালি ছাত্রীনিবাস, দীপালি অনুশীলন সমিতি, দীপালি সংঘ, এইগুলো তৈরি হয় এবং তারা বিভিন্ন বিপ্লবী কার্যকলাপের সাথে পরবর্তীকালে অংশ নেয়। তারা মহিলাদের আত্মাধিকার এবং আত্মাভিমান তুলে ধরতে চেষ্টা করে, এবং তারা একটা পত্রিকা প্রকাশ করতেন, জয়শ্রী পত্রিকা, যাতে ভারতের রাজনীতি এবং মহিলাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণভাবে লেখা থাকতো। ঠিক আছে, এরপরে আসবো প্রীতিলতা ওয়েদ্দেদার। সবাই নাম জানো না, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম জানেন এরকম কেউ নেই। 1930 খ্রিস্টাব্দে যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় বাংলা, তোমার মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, তাতে প্রীতিলতা ওয়েদ্দেদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অংশগ্রহণ করেন। তিনি 1930 খ্রিস্টাব্দে
ব্রিটিশ ক্লাব, যেখানে এই যে নামটা মনে আছে তোমাদের, যে ডগস এন্ড নেটিভস আর নট অ্যালাউড, এইটা প্রথম পাওয়া যায় প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী থেকে। তার এই যে ক্লাবে তিনি তার মিশনের জন্য গিয়েছিলেন, সেই মিশনে সেখানে লেখা ছিল যে ডগস এন্ড নেটিভস আর নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। বুঝতে পারছো কোন পর্যায়ে অপমান করা হতো ভারতীয়দের। সেই ক্লাবে ঢুকে এবং তিনি তার কিছু সহযোদ্ধাদের নিয়ে বহু রাউন্ড গুলি চালান, যার ফলে একজন মারা যান, একজন মৃত এবং 11 জন আহত হন। ঠিক আছে, এটার পরে প্রীতিলতা ওয়াদ্দেদার তার সমস্ত সহযোগীকে পালানোর ব্যবস্থা করে দেন, কিন্তু নিজে সেই সময় পটাশিয়াম সাইনাইড খেয়ে মাত্র 23 বছরও না তখন তার বয়স, আত্মহত্যা করেন। ঠিক আছে, তিনি ব্রিটিশদের হাতে ধরা দেননি। এরপর হচ্ছে তারই সহযোগী এবং বান্ধবী বলা চলে কল্পনা দত্ত। ইনিও অত্যন্ত শিক্ষিত একজন মহিলা। তিনি বেথুন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছিলেন। তিনি এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বুড়িবালামের যুদ্ধে তিনি গণেশ ঘোষ, মাস্টারদা সূর্য সেনকে সর্বত্রভাবে সাহায্য করেন এবং 1933 খ্রিস্টাব্দে তিনি অ্যারেস্ট হন এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই কল্পনা দত্ত কিন্তু পরবর্তীকালে ভারতের যে তেভাগা আন্দোলন হবে, সেই তেভাগা আন্দোলনেও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে কিছু নাম পড়বো। বীণা দাস। বীণা দাস স্ট্যানলিকে হত্যা করে। স্ট্যানলি জ্যাকসন বলে একজন গভর্নর ছিলেন, তাকে 1932 খ্রিস্টাব্দে গুলি করেন, হত্যার চেষ্টা করেন, কিন্তু তার গুলি লক্ষ্যচ্যুত হয় এবং তিনি বেঁচে যান। পরবর্তীকালে বীণা দাস অ্যারেস্ট হন এবং তার পানিশমেন্ট হয়। ঠিক আছে, এরপর হচ্ছে শান্তি দাস ও সুনিতা চৌধুরী। এই দুজন যুবতী, যুবতী বলবো, ছাত্রী যুবতী বলবো, তারা কুমিল্লার জেলা শাসককে ওই 1932 সালে গুলি করে হত্যা করেন। উজ্জ্বলা মজুমদার জর্জ অ্যান্ডারসন নামে একজন জেলা শাসককে গুলি করে এবং এই দুজনই মারা যান। কুমিল্লার জেলা শাসক মারা যান, জর্জ অ্যান্ডারসনও মারা যান। অর্থাৎ এই মহিলারা কিন্তু ব্রিটিশ আধিকারিকদের মনে একটা ত্রাসের সঞ্চার করেছিল। ঠিক আছে, তারা সন্দেহ কাকে করবে, বাড়িতে শাড়ি পরে আসা একটা মেয়ে গুলি করে দিয়ে চলে যাচ্ছে, তাহলে বোঝো কিরকম সন্ত্রাসটা সেই সময় ফুলে ফেপে উঠেছিল। তোমাদের অনেকেরই চিন্তা ভাবনা আসে, বা পরবর্তীকালে যখন আরেকটু ম্যাচিওর হবে, মানে পুরোপুরি ম্যাচুরিটি আসবে না, ধরো 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন তোমাদের সবার মনে এই চিন্তাটা আসবে যে আমাদের দেশের রাজনীতিতে যা হচ্ছে তাতে এই নেতাগুলোরা খুন করে দিলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, একদম ইম্পসিবল ব্যাপার, কিন্তু এই জিনিস তোমাদের মাথায় আসবে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই বীণা দাস, শান্তি দাস, উজ্জ্বলা মজুমদার, এনারা কিন্তু সেইগুলো করে দেখিয়েছিলেন। ঠিক আছে, এরপরে আজাদ হিন্দ ফৌজ। নামটা তো আমাদের বলতেই হবে, সুভাষচন্দ্র বোসের তৈরি আজাদ হিন্দ ফৌজ। তিনি তার যে মহিলা কমান্ডার সেটা তৈরি করেন হচ্ছেন লক্ষ্মীর রানী, এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই ফোর্স বলে। ঠিক আছে, তাদের মূলত কাজ ছিল নার্সিং এর কাজটা করা, অর্থাৎ যুদ্ধে যখন কেউ আহত হবে বা নিহত হবে তাকে সেখানে হেল্প করা। কিন্তু তার ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগল, তিনি এটাকে বিমুখ করেন এবং 1945 খ্রিস্টাব্দে তিনি যুদ্ধে অবতীর্ণ হন। পরবর্তীকালে তিনি অ্যারেস্ট হন কিন্তু মুক্তিও পেয়ে যান। তার জীবনী থেকে পাওয়া যায় যে এই যুদ্ধে কিভাবে মহিলারা সমান তালে যুদ্ধ করেছিল সেটা সম্পূর্ণভাবে আমরা জানতে পারি। ঠিক আছে, তাহলে এতগুলো আমরা মহিলা বিপ্লবীর নাম বললাম, এছাড়াও বহু বিপ্লবী আছে, যেমন মাতঙ্গিনী হাজরা আছেন, তোমার জয়িতা দেবী আছেন, আরো নামগুলো যেগুলো তোমাদের আগে বললাম। তারাও কিন্তু বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তোমার আগের দিনও যাদের নাম বলছি তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিপ্লবী কার্যকলাপ এবং সশস্ত্র কার্যকলাপ করেছে। এরই সাথে অন্যান্য যে বিপ্লবী তাদের পরিবারের লোকজনও যারা কিন্তু এই তাদেরকে সাহায্য করেছেন তাদের কার্যকর্ম সিদ্ধ করতে, তাদেরকেও কিন্তু আমরা সশস্ত্র বিপ্লবের অংশীদার হিসেবে ধরবো। তো আমরা কিন্তু এইটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারতের ইতিহাসে মহিলাদের সশস্ত্র আন্দোলনে কি কি অংশগ্রহণ ছিল। ঠিক আছে, এর মাধ্যমে আমরা মহিলাদের ভূমিকা ভারতের 19 শতকে বা ঊনবিংশ শতক এবং বিংশ শতাব্দীতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কি কি ভূমিকা আমরা দেখেছি, আমরা অসহযোগ আইন অমান্য আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলনে তাদের কি ভূমিকা আমরা দেখেছি। নারীদের পাঠ এখানেই শেষ হলো। পরের দিন আমি পরের চ্যাপ্টার যত ছাত্র সমাজটা শুরু করব। আজকের ভিডিও এই অবধি। যদি কোনো অসুবিধা থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে, আমি সেটা থেকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এর মাধ্যমেই তোমরা ভিডিওটা পজ করে দেখবে এবং বইতে খুঁটিয়ে পড়বে। শর্ট কোশ্চেন এখান থেকে প্রচুর আসে। ঠিক আছে, থ্যাংক ইউ।